করুণ চাহনিতে সোফায় বসে থাকা দুজন ব্যক্তির দিকে তাকিয়ে তাদের প্রেমলীলা দেখিয়ে যাচ্ছি। দুজন ব্যক্তির একজন হলেন আমার স্বামী রায়হান চৌধুরী, আর অন্য একজন হলেন আমার স্বামীর অফিসের বস রিদিতা তাসমিন। রিদিতা আমার স্বামীর বুকের উপর শুয়ে তাকে কিছু বলে চলেছে, আর রায়হান রিদিতার বাহু ধরে গভীর মনোযোগে তার কথা শুনছে। আমি নামের এক প্রাণী যে তাদের সামনে তাদের প্রেমলীলা দেখছি, দুইজনে খুব ভালো করেই জানে। তাও তাদের আমার উপস্থিতি নিয়ে কোনো রকম মাথা ব্যথা নেই, কারণ একটু আগেই আমি ডিভোর্স পেপারসে সাইন করে রায়হানকে চিরদিনের জন্য মুক্ত করে দিয়েছি। রায়হান হেসে হেসে রিদিতার কথা শুনতে শুনতেই আমার দিকে তাকিয়ে বলে উঠল, তুমি এখনো আমার বাসায় দাঁড়িয়ে আছো? এখনই নিজে সবকিছু নাও, নিয়ে বেরিয়ে যাও। কি হলো? আমি কিছু বলেছি শুনতে পাওনি জান্নাত? জান্নাত? 7 বছরের পরিচয়ে প্রথম রায়হানের মুখ থেকে নিজের সম্পূর্ণ নাম শুনলাম। কাল অবধি সে আমাকে জান বলেই ডেকেছে, কিন্তু আজকে আমি একদিনের ব্যবধানেই অন্য সবার মতো তার কাছেও জান্নাত। আমি কাঁদতে কাঁদতে তাকে বললাম, আমি চাইতেও আমার সব নিতে পারবো না রায়হান। আমার সব কিছু যে তুমি, আর সে তুমিই যে আজ অন্য কারো। রায়হান বিরক্তি মাখা চাহনিতে আমার দিকে তাকিয়ে বলল, এসব সিনেমার ডায়লগ আমার সামনে বলে কোনো লাভ নেই। তোমার উপর থেকে মন অনেক আগেই উঠে গেছে, এখন সবই শুধু রিদিতা। কথাটুকু বলে রিদিতার মুখের উপরে থাকা চুলগুলো আলতো করে সরিয়ে দিয়ে রিদিতার নাকের সাথে নিজের নাকটা ঘষে নিল। আমি আর কিছু বললাম না। নিজের চোখ মুছে আমার রুম, না এখন আর আমার রুম বলে সম্বোধন করা চলে না, রিদিতা আর রায়হানের রুমের দিকে পা বাড়ালাম। রুমে ঢুকতে চোখে পড়ল দেয়ালে টানানো আমার আর রায়হানের ছবিটার দিকে। প্রথম বিবাহ বার্ষিকীতে রায়হানের থেকে উপহার পেয়েছিলাম, এখন সবই শুধুমাত্র স্মৃতি। রায়হানের সাথে পরিচয় হয়েছিল বাসের মধ্যে। দুইজনই মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ার খাতিরে বাসে যাতায়াত করতাম। বাসের মধ্যে এক লোক বেয়াদবি করলে আমিও প্রতিবাদ করি, কিন্তু সেই লোক উল্টো আমাকে কথা শোনাতে শুরু করে। বাসের মধ্যে কেউ আমার হয়ে সেই লোককে কিছু বলে না, আমিও সেই লোককে কিছু বলার সাহস হারিয়ে ফেলেছিলাম। কিন্তু হঠাৎ করে দেখি একজন আমার সামনে এসে আমার ঢাল হয়ে দাঁড়ায়। সেই অসভ্য লোকটার কলার ধরে অনেক বকুনি দিয়েছিল। তাকে বলেছিল, যখন কোনো নারীকে দেখে মনে অসভ্যতামি জন্ম নেবে, তখন সেই মনকে বলবি, আল্লাহ চাইলে তুইও কিন্তু সেই নারীর গর্ভ থেকে দুনিয়ায় এসেছিস। কথাটুকু বলে লোকটাকে ধাক্কা দিয়ে নামিয়ে দেয়। প্রথম দিন তাকে ভাইয়া বলেই ডেকেছিলাম। এর ওই পর থেকে রোজ বাসে দেখা হতো, প্রায় দিন তার পাশে বসতাম। আবার প্রায় দিন সে উঠে আমাকে বসার জায়গা করে দিত। একসাথে যাতায়াত করতে করতেই প্রথমে ভালো লাগা, তারপরে ভালোবাসা। এসব ভাবতে ভাবতেই আলমারি খুললাম। খুলতেই চোখ আটকে গেল বিয়ের শাড়িটা দেখে। একটা সবুজ রঙের সুতির শাড়ি। আসলে আমরা পালিয়ে বিয়ে করেছিলাম। আমার আব্বু মেনে নেননি আমাদের সম্পর্ক। অনেক বড় এক ঘরের ছেলে বিয়ের প্রস্তাব পাঠায়। তার সাথে ঠিক হয়েছিল বিয়েটা। লোকটাকে একবারই দেখেছিলাম। সে নাকি আমাকে একদিন রাস্তায় দেখে, তারপর প্রস্তাব পাঠায়। কিন্তু আমরা দুইজন জানতাম পরস্পরকে ছাড়া সুখী থাকা অসম্ভব। তাই তো পালিয়ে আসি বিয়ের আগের দিন রাতে। প্রথম প্রথম খুব কষ্টের দিনাতিপাত করেছি। আমি আর রায়হান মিলে টিউশনি করেছি, সংসার চালিয়েছি। তখন আমাদের টাকা না থাকলেও দুজনের জন্য দুজনের মনে অনেক ভালোবাসা ছিল। কিন্তু আজ রায়হানের কাছে টাকা থাকলেও ভালোবাসাটা আছে শুধু আমার একার মনেই রয়ে গেছে। আম্মু আব্বু আর আমাকে মেনে নেননি। বিয়ের এই 3 বছরে একবারের জন্য আব্বু আম্মুর মুখ দেখা তো দূরে থাক, কণ্ঠ পর্যন্ত শুনতে পাইনি। আম্মু আব্বু কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন 4 মাস। তাদেরকে শেষ দেখা দেখিনি আমি। খুব কেঁদেছিলাম সেই দিন রায়হানকে জড়িয়ে ধরে। রায়হান আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলেছিল, প্লিজ এভাবে কেঁদো না জান। তুমি জানো না তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়। আমি তো আছি তোমার সাথে, এই যে তোমাকে জড়িয়ে ধরে। তুমিও যদি ছেড়ে চলে যাও তখন? তোমাকে ছাড়া আমি বাঁচবো কল্পনাটাও আনতে পারি না। আজকেও এই আমি কাঁদছি, তাও রায়হানের সামনে, রায়হানেরই জন্যে। কিন্তু রায়হানের কাছে আমার চোখের পানির আর কোনো মূল্য নেই। আমার এই কান্নামাখা চাহনি এখন আর তার হৃদয়ে আঘাত হানে না। বেশ কয়েকদিন ধরেই তার অবহেলার নজর কেড়েছিল আমার। ভেবেছিলাম অফিসের কাজে ব্যস্ততার জন্য, কিন্তু আজ সকালে তার অফিসে গিয়ে অজান্তেই তার কেবিনে ঢুকে পড়ি সারপ্রাইজ দিতে। কিন্তু কে জানতো তাকে সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজ হয়ে যাব। রায়হান চেয়ারে আর তার বস তার কোলে বসে। দেখে বোঝা যাচ্ছে দুজনে অতিরিক্ত ঘনিষ্ঠ। হঠাৎ করে রায়হানের চোখ পড়ে আমার উপর। আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার কারণে এবার রিদিতাও ঘুরে আমার দিকে তাকায়। আমাকে দেখেও সে রায়হানের কোলে বসে থাকে। আসলে আমার স্বামী মাশাআল্লাহ যে কোনো রমণী তার প্রেমে প্রথম দেখাতেই পড়ে যেতে পারে। আমি আর কিছু না বলেই কাঁদতে কাঁদতে চলে আসি। ড্রয়িং রুমে সোফায় বসেছিলাম। ভেবেছিলাম রায়হান এসে আমাকে জড়িয়ে ধরে বলবে, ভুল করে ফেলেছি, অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ মাফ করে দাও, শেষবারের মতো মাফ করে দাও। আমিও আমার মনকে রায়হানকে মাফ করার জন্য মানিয়ে নিয়েছিলাম। একটু পরে কলিং বেলের শব্দ পেতে গেটের দিকে ছুটে যাই। গেট খুলতে দেখি রায়হান, তার পাশেই দাঁড়িয়ে রিদিতা। রিদিতার পাশে দেখি তার ট্রলি ব্যাগ। রায়হান আমাকে কিছু না বলার সুযোগ দিয়ে ভিতরে চলে যায়। পেছন পেছন রিদিতা সবার শেষে আমি গেট লাগিয়ে এসে দাঁড়াই দুজনের সামনে। আমি যেতেই রায়হান আমার সামনে একটা কাগজ রাখে। আমি গিয়ে কাগজটা ওঠাতেই দেখি ডিভোর্স পেপার। রায়হানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই বলে, সাইন করে দাও। রায়হান, তোমার কি মাথা ঠিক আছে? কি বলছো কি তুমি? ডিভোর্স পেপারস? তুমি বাচ্চা না, সব বুঝো। আজকে অফিসে আমাদের দেখার পর আশা করি বুঝেছ। তুমি জানো, খুব ভালো করেই জানো, আমি যা বলার সরাসরি বলি।
আমি তোমার থেকে ডিভোর্স চাই। কিন্তু হঠাৎ করে, কালকেও তো সব ঠিক ছিল, সকালেও যাওয়ার সময় বললে রাতে জলদি ফিরে আসবে। এখন এত কথা না বাড়িয়ে সাইনটা করে দাও। কারণ না বললে আমি সাইন করব না রায়হান। তাহলে শোনো, এখন আমার আর ভালো লাগে না তোমাকে। বোর হয়ে গেছি তোমার সাথে থাকতে থাকতে। স্মার্টনেস বলতে কিছু নেই তোমার মধ্যে। তোমাকে নিয়ে যখন লোকজনের সামনে যাই লজ্জা লাগে আমার। কিন্তু রায়হান, আমি তো এমনই, আর এজন্যই তো তোমার আমাকে এত পছন্দ। তখন ভিন্ন পরিস্থিতি ছিল। আমি তখন সামান্য এমপ্লয় ছিলাম, আর এখন আমি এত বড় অফিসে কাজ করি। তোমার মতো আনস্মার্ট মিডল ক্লাস ফ্যামিলির মেয়ের সাথে কোথাও গেলে আমার নাক কাটা যায়। শুনেছ? আমার নাক কাটা যায়। তুমি এই সামান্য কারণে আমাকে ডিভোর্স দিবে? কারণটা তোমার কাছে সামান্য হলেও আমার কাছে সামান্য নয়। আর তাছাড়াও আই ডিজার্ভ সামওয়ান লাইক রিদিতা। সো সাইন করে দাও। আর ডিভোর্সের সব ফর্মালিটি পূরণ করে দেবো আমি, টাকাও দিয়ে দিব। আমি আর কথা না বলে সাইন করে দিলাম। এরপরে সব ঘটনা উপরেই বলেছি। নিজের বলতে যা ছিল সবই রিদিতাকে দিয়ে দিয়েছি। এখন আর নিজের বলতে কিছুই নেই। আমি একটু একটু করে পরম যত্নে সাজিয়েছিলাম এই সংসারটাকে। কিন্তু এই এক রিদিতা নামের ঝড়ের কবলে পড়ে সাজানো গোছানো সংসারটা ধ্বংস হয়ে গেল। আলমারি ড্রয়ার খুলে প্রেগনেন্সি রিপোর্টটা ব্যাগে ভরে নিলাম। আমি প্রেগনেন্ট জেনেছি সপ্তাহখানেক আগে। রায়হানের ব্যস্ততা আর অবহেলা সামলাতে গিয়ে বলার সময় হয়ে ওঠেনি। এখন চাই না রায়হান আর জানুক। নিজের কয়েক জোড়া কাপড় নিতে নিতেই আওয়াজ পেলাম রায়হান বলছে, আর কতক্ষণ? প্লিজ একটু জলদি করো। আমি আর রিদিতা একান্তে কিছু সময় কাটাতে চাই। আমি আবার জোরে জোরে কেঁদে দিলেও নিজেকে সামলে নিলাম। ভাবতেই বুকের মধ্যে মোচড় দিয়ে উঠছে। যার জন্য একদিন সব ছেড়ে এসেছিলাম, আজকে তার জন্য সব ছেড়ে চলে যাচ্ছি। এটাই আমার ভাগ্য। রুম থেকে বের হতেই দেখি দুইজনে টি টেবিলের উপর পা তুলে বসে আছে। রিদিতা আপেল খাচ্ছে আর রায়হান টিভির চ্যানেল পাল্টাচ্ছে। আমি তাদেরকে কিছু বললাম না, চুপচাপ চলে আসলাম। কাঠ ফাটা রোদের মধ্যে ফুটপাত দিয়ে হাঁটছি। অন্যদিনের তুলনায় আজকে গরমটা অনেক বেশি। বেসামাল গরম আজকে সহ্য হচ্ছে না। তাও হাঁটছি। কোথায় যাব জানি না। পরিচিত বলতে এই পৃথিবীতে কেউ নেই। রায়হান এতিম, তাই শ্বশুরবাড়ি বলতে কোনো বাড়ি আমার জন্য নেই। আল্লাহ রিজিকের মালিক। আর হাঁটতে পারছি না। হঠাৎ করে মাথার মধ্যে কেমন একটা পরিবর্তন ঘটেছে। মাথা ঘুরছে প্রচুর। আর কিছু বুঝতে পারলাম না। আস্তে আস্তে করে নিচের চোখ জোড়া খুললাম। খুলতেই মাথায় সর্বপ্রথম খেয়ালে আসলো আমার বাচ্চা। উঠে বসে নিজের পেটে হাত রাখলাম। ও ঠিক আছে তো? ওর জন্য এখন বাঁচতে হবে আমাকে। ঠিক আছে। কিছুটা অবাক হলাম এই ভেবে আমি একদম সুস্থ আছি। কিন্তু মাথা ঘুরে পড়ে যাওয়ার পর কি ঘটেছিল আমার সাথে? আর এখন কোথায় আমি? নিজের চারিদিকে চোখ বোলাতেই নিজেকে আবিষ্কার করলাম সুবিশাল এক কক্ষে। কক্ষটা সাদা রঙে রাঙানো। জালনাগুলোতেই সাদা রঙের পর্দায় দোল খাচ্ছে। দেয়ালে খুব সুন্দর কারুকার্য করা। আমার ডান হাতে রয়েছে দেয়াল জুড়ে বিশাল বড় এক আলমারি। আমি যে খাটে শুয়ে আছি বেশ সুন্দর, কিন্তু এখানে কিভাবে পৌঁছালাম? এত বড় বাড়িতে কেই বা ঠাঁই দিল আমায়? এরই মধ্যে রুমে প্রবেশ করলেন মধ্যবয়সী একজন নারী। তাকে দেখে বোঝা যাচ্ছে তিনি এই বাড়ির মুরব্বী। খুব সুন্দর ঘিয়ে রঙের শাড়ি তার পরনে, গলায় সাধারণ ডিজাইনের চেন, কানে দুটো রিং, আর হাতে সোনার চুড়ি। উনি বেশ হাসি খুশি আর পরিপাটি। উনি এসে আমার মাথায় খুব সুন্দর করে হাত বুলিয়ে দিলেন। এখন শরীর কেমন আছে? এই অবস্থায় কেউ এত ভারী ব্যাগ নিয়ে রাস্তায় বের হয়? আপনি কিভাবে বুঝলেন যে আমি অন্তঃসত্ত্বা? কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, কারণ আমি সপ্তাহখানেক আগে জেনেছি। তাই দেখিয়ে বুঝতে পারার কোনো উপায় নেই। ডাক্তার বলছে, আর শোনো, এই সময় বাসায় থাকতে হয়। যার মাথা লুকানোর কোনো জায়গা নেই তাকে রাস্তাকেই বাড়ি ভেবে আকাশের নিচে মাথা লুকাতে হয়। মাথা নিচু করেই বললাম। কে বলেছে মাথা লুকানোর জায়গা নেই? এই যে এত বড় রুম। বুঝতে বাকি রইল না যে উনি আমাকে অসহায় ভেবে থাকার জায়গা দিতে চাচ্ছেন। মাফ করবেন, কিন্তু আমার পক্ষে এখানে থাকা সম্ভব নয়। আমি জানি না আপনি কে, কিভাবে পৌঁছেছি এখানে, কিন্তু আমি অসহায় হলেও অবলা না। নিজের জন্য কোনো না কোনো ব্যবস্থা ঠিকই করে নেব। কথাগুলো বলতে বলতে গায়ে দেওয়া পাতলা চাদরটা সরিয়ে উঠে দাঁড়ালাম। কিন্তু আবার মাথাটা চক্কর দিয়ে ওঠে। ফলে জলদি করে বিছানায় বসে পড়ি। মুরব্বী আমার পাশে এসে দাঁড়িয়ে আমাকে ধরেন। আরে, এই অবস্থায় এত তাড়াহুড়ো করতে নেই। ডক্টর বলেছে তোমার শরীর অতিরিক্ত দুর্বল, আর তুমি কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তায় আছো। কিছু ওষুধ দিয়ে গিয়েছেন। এসব যাওয়ার চিন্তা বাদ দিয়ে খাবার খাও, ওষুধ খাও। আমি মাথা চেপে ধরে ওনাকে বললাম, কিন্তু আমি এখানে পৌঁছালাম কিভাবে? আমি তো... তুমি রাস্তায় হাঁটতে হাঁটতে বেহুশ হয়ে যাও। আমার দাদুভাই তোমাকে পেয়ে নিয়ে এসেছে। কপাল আছে তোমার যে আমার দাদুভাই সময় থাকতে তোমাকে দেখিয়ে নিয়ে এসেছে। নইলে এমন চাঁদের মতো মাইয়ারে লোকে পাইলে রাইখা যেত নাকি? আর তোমার স্বামী কই থাকে? স্বামী শব্দটা শুনতেও এখন ঘৃণা করে। শব্দটার প্রতিশব্দ হিসেবে বেঈমান, বিশ্বাসঘাতক এই শব্দগুলোকে জায়গা দিতে পারতাম। রায়হান আমার লোকের জন্য আমার সাথে এত বড় বেমানিটা করলো? কি হলো? স্বামীর সাথে ঝগড়া করে বের হয়ে এসেছিলে নাকি বাড়ি থেকে? আমি কাঁদতে কাঁদতে ওনাকে জড়িয়ে ধরি। আরে আরে, তুমি কাঁদো কেন? কি হয়েছে আমাকে বলো। এত বড় মাইয়া এইভাবে কাঁদলে লোকে কি বলবে? আমার সব কিছু শেষ হয়ে গিয়েছে। আমার স্বামী আমাকে ছেড়ে অন্য মেয়ের সাথে ঘর বেঁধেছে। আমি দেখতে ভালো না বলে আমাকে ডিভোর্স দিয়েছে। বলেছে আমার সাথে বাইরে বেরোলে তার নাকি না কাটা যায়। কাঁদতে কাঁদতে হেঁচকে তুলতে তুলতে কথাগুলো বললাম। যে ঘরে বউ থাকতে বাইরের মেয়ের সাথে সম্পর্ক করে
তুমি তার জন্য এইভাবে কাঁদছো? আর যে তোমায় অসুন্দর বলেছে সে তো সৌন্দর্যের অর্থই বোঝে না। কি সুন্দর চাঁদের মতো তুমি। চোখ মুছো। নাম কি তোমার? জান্নাত। চোখ মুছতে মুছতে বললাম। বাহ, বেশ মিল তো সুরতার নামের। তুমি আমায় দাদি বলে ডেকো। যিনি আমাকে এখানে এনেছেন ওনার সাথে কি একবার দেখা করার সুযোগ হবে দাদি? দাদুভাই এখন অফিসে, আসার বহুত দেরি। তুমি বরং ওষুধ খাওয়ার জন্য কিছু খাও। আর তুমি ওই ছেলের জন্য আর এক ফোঁটাও চোখের জল ফেলবে না। দাদুভাই আসুক, বউকে রেখে বাইরে ফুর্তি করা। দাদুভাইকে নালিশ দিও। তুমি কি খাবে আমাকে বলো। ছোট দাদুভাইয়ের তো মনে হয় খিদে পেয়েছে। আমার কিছু খেতে ইচ্ছে করছে না, কিন্তু বাবুইয়ের জন্য কিছু খেতে হবে। আপনি বাসায় যে খাবারই আছে তাই দেন। আরে, এভাবে বললে হয় নাকি? তুমি স্যুপ খাবে? আমি স্যুপ নিয়ে আসছি, বসো। জি। অধীর আগ্রহ নিয়ে সেই ব্যক্তির জন্য অপেক্ষা করছি যিনি আমাকে আজকে সাহায্য করেছেন, যার জন্য এখন একদম সুস্থ স্বাভাবিকভাবে এই চার দেয়ালের মাঝে খাটের উপর বসে আছি। দুপুর থেকে অপেক্ষা করছি। এখন রাত 10টা। রাতের খাবার খাওয়াও শেষ, কিন্তু তার আসার নামে খোঁজ নেই। তিনি আসলে তাকে ধন্যবাদ দিয়ে বুঝিয়ে বলে কালকে চাঁদপুর চলে যাব আমার মামাতো বোনের কাছে। দাদি এই কয়েক ঘন্টার পরিচয় আমাকে যেন এই বাড়িরই সদস্য ভাবতে শুরু করেছেন। তাকে হাজারবার বুঝিয়েও লাভ যে হবে না তা আমার জানা আছে। এমএ পাস যেহেতু, ওইখানে গিয়ে বোনকে বললেই কোনো চাকরির ব্যবস্থা হয়ে যাবে। বাবুকে আমি একাই মানুষ করব। লাগবে না কোনো বেমানকে। ওকেও একদিন বুঝিয়ে দেব কি হারিয়েছে। খুব আম্মু আব্বুর কথা মনে পড়ছে। আব্বু আম্মুর কথা মতো সেই দিন বিয়ে করলে আজকে পরিস্থিতিটা অন্যরকম হতো। মা বাবাকে কষ্ট দেওয়ার শাস্তি পাচ্ছি। এরই মধ্যে শুনতে পেলাম গাড়ির শব্দ। আমি আস্তে আস্তে রুমের থেকে বেরোলাম। এই প্রথম জ্ঞান ফেরার পর রুম থেকে বের হলাম আমি। বাসাটা যতটুকু না ভেবেছিলাম তার থেকেও অনেক বেশি সুন্দর। ডুপ্লেক্স বাসা, মুভিগুলোর মতো। মাঝখান দিয়ে সিঁড়ি, নিচে নেমেই ডাইনিং। আমি সিঁড়ি রেলিং ধরে ধীরে সুস্থে নিচে নামলাম। ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর সেই ব্যক্তি দরজার কাছে আসলেন, কিন্তু পিছনে মুখ ঘুরিয়ে কারোর সাথে কথা বলার জন্য তার চেহারা দেখা যাচ্ছে না। ওনার পরনে কালো কোট, কালো প্যান্ট, ভিতরে সাদা শার্ট। উনি বেশ লম্বা। আমি কিছুটা এগিয়ে গেলাম। কি বলবো ওনাকে মনে মনে ঠিক করে রেখেছি, কিন্তু সেই ব্যক্তি আমার দিকে তাকাতেই যেন আমার পায়ের তলা থেকে আস্তে আস্তে মাটি সরে গেল। নিজের চোখকে বিশ্বাস করাটাই কঠিন হয়ে পড়েছে আমার জন্য। মন যেন মানতে নারাজ যে ইনি সেই ব্যক্তি 3 বছর আগে মা বাবার সাথে যাকে কষ্ট দিয়েছিলাম, যাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না বলে বিয়ের আগের দিন রাতে রায়হানের হাত ধরে পালিয়েছিলাম। ওনাকে অনেক বেশি কষ্ট দিয়েছি, আর সেই তিনি আজকে আমার জন্য মসিয়া হয়ে এসেছেন। এই বিপদে আমাকে উদ্ধার করেছেন। কোন মুখে দাঁড়িয়ে থাকবো তার বাড়িতে, তার সামনে? তাড়াতাড়ি চোখ নামিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। আমার মনে হয় উনি হয়তোবা আমাকে চিনতে পারেননি, নইলে সেই দিন ওনাকে ফিরিয়ে দেওয়ার অপরাধে ধাক্কা দিয়ে বের করে দিতেন। কিন্তু এসব ভাবার মুহূর্তেই আদৃত আমায় অবাক করে দিয়ে বললেন, জান্নাত, আপনি এই অসুস্থ শরীর নিয়ে নিচে নেমে এসেছেন কেন? আমি আমার চোখ জোড়া বড় বড় করে মাথা উঁচু করে তার দিকে জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকিয়ে বললাম, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? তার মানে নিজেকে ভুলে গেলেও আপনাকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। উনার এই এক বাক্যের যে গভীর অর্থ রয়েছে তা আমি সামান্য হলেও বুঝতে পেরেছি। লোকটা একসময় অনেক ভালোবাসতেন আমাকে, নইলে আমাদের ব্যাপারে কিছু না জেনে না শুনে আমাকে বিয়ে করে বাবা মার সকল দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার প্রতিশ্রুতি দিতেন না। উনি আবার বললেন, আপনি কি রাতের খাবার খেয়েছেন? খাবার খাওয়া না হলে খেয়ে নিন। জি, খাবার খেয়ে নিয়েছি। আপনার সাথে কিছু কথা বলার ছিল আমার। আপনি আপনার রুমে গিয়ে একটু অপেক্ষা করুন, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। আমি কিছু না বলেই সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম। আদিত্য হঠাৎ করে এসে আমার সাথে উপরের দিকে যেতে লাগলেন। এই অবস্থায় আপনাকে একা উপরে যেতে দেওয়া ঠিক হবে না। আমার রুমও উপরে। আপনি যে রুমে থাকেন তার পাশের রুম। জি, ধন্যবাদ উপকার করার জন্য। আদিত্য কিছু না বলেই আমাকে সামনের দিকে এগোতে ইশারা করলেন। রুমে চুপচাপ বসে আছি। আগের প্রতি ঘন্টায় রায়হান আমার গলার স্বর শুনতে না পেলে নাকি তার নিঃশ্বাস নিতে কষ্ট হতো, তখন শুনতে খুব ভালো লাগলেও এখন ভাবতেও হাসি পাচ্ছে। খুব মন চাচ্ছে রায়হানকে ফোন দিয়ে জিজ্ঞেস করি, আমার কণ্ঠস্বর এতক্ষণ না শোনার পরও তুমি বেঁচে আছো কিভাবে রায়হান? ভাবতে ভাবতে দরজায় কেউ নক করলো। সামনে তাকিয়ে দেখি আদৃত। ভিতরে আসতে পারি? আমি তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বললাম, বাড়িটা তো আপনার, অবশ্যই আসতে পারেন। আমি আপনার অফিসের বস নয় যে আমাকে দেখে উঠে দাঁড়াতে হবে। আমি খাটে বসলাম। উনি খাটের সামনে থাকা সোফাটায় বসলেন। আসলে আপনাকে ধন্যবাদ দেওয়ার ছিল, আর কিছু বলার ছিল। তার আগে আমার আপনার থেকে কিছু জানার ছিল, কিছু প্রশ্ন ছিল আমার। জি বলেন। আপনার সাথে কি আপনার হাজব্যান্ডের কোনো ঝামেলা হয়েছে? ওনার কথা শুনে তাড়াতাড়ি চোখ সরিয়ে নিয়ে অন্যত্র তাকালাম। কি উত্তর দেব তাকে? যার জন্য তার বাবা মার সম্মানের পরোয়া না করে বেরিয়ে এসেছিলাম, সে আমার কোনো পরোয়া না করে আমাকে ডিভোর্স দিয়ে অন্য মেয়ের সাথে ফুর্তি করছে। এটা সম্পূর্ণ আপনাদের পার্সোনাল ম্যাটার, কিন্তু বউ এত রাত পর্যন্ত বাড়ির বাইরে, স্বামীর নিশ্চয়ই চিন্তা হবে। আপনি আপনার স্বামীকে ফোন দিয়ে জানিয়ে দেন। রাগের বশে এত বছরের ভালোবাসার মানুষটাকে এইভাবে শাস্তি দিয়েন না জান্নাত। আমি চুপ করে তার কথাগুলো শুনছি। ভালোবাসার মানুষটাই আজ আমার কাছে সব থেকে নিকৃষ্ট একজন প্রাণী। কিন্তু আমি আদিত্যকে কিভাবে সত্যিটা বলবো? তিনি উঠে দাঁড়িয়ে তার ফোনটা আমার সামনে বিছানার উপর রাখলেন। আপনি আপনার স্বামীকে ফোন দিয়ে বলেন আপনি আপনার বন্ধুর বাসায় আছেন, যতদিন ইচ্ছা থাকতে পারেন, কিন্তু স্বামীকে জানিয়ে রাখেন। আদিত্য এইটুকু বলে রুম থেকে যাওয়ার জন্য পা বাড়ালেন। আপনি এখনো বিয়ে করেননি আদিত্য?
আদ্রিত আমার কথা শোনা মাত্রই সেইখানেই দাঁড়িয়ে যান। উনি আমার দিকে আর ঘুরে তাকালেন না। না, কেন? কাউকে মিথ্যা ভালোবাসার মায়া জড়াতে চাই না তাই বলে স্থির পায়ে হেঁটে বেরিয়ে গেলেন। আর আমি অপরাধী দৃষ্টিতে তার চাওয়ার দিকে তাকিয়ে রইলাম। লোকটা কি তার মানে আমার জন্য জীবনে এগোতে পারেনি? আজও কি তার হৃদয়ে আমি বলতে একজন আছি? নিজেকে অপরাধী মনে হচ্ছে। নজর পড়ল এক হাত সামনে থাকা ফোনটার উপর। ফোনটা হাতে নিতে মন আর মস্তিষ্কের দ্বন্দ্বে নিজেকে জড়িয়ে ফেলেছি। মন বলছে রায়হানকে ফোন দিয়ে অন্তত একবার জিজ্ঞেস করতে চাই সত্যি কি আমি এখন আর তার মনের অধিকারিণী নেই। কিন্তু মস্তিষ্কের কাজ সর্বদা মনের বিপরীতে চলা। মস্তিষ্ক বলে যে তোর ভালোবাসার মর্যাদা দেয়নি, তুই কেমন আছিস জানার প্রয়োজন বোধ করেনি, তুই কেন তার খোঁজ নিবি, কেন ফোন দিবি তাকে? এই দ্বন্দ্বে ভুগতে ভুগতেই কেউ এসে ফোনটা নিয়ে নিল আমার হাত থেকে। তাকিয়ে দেখি আমার সামনে আদ্রিত দাঁড়িয়ে আছেন। তিনি ফোন কেড়ে নিয়ে ফোনের স্ক্রিনে চোখ বোলাতে লাগলেন। আমি তাড়াতাড়ি উঠে ওনার সামনে দাঁড়ালাম। ওনার মুখের হাবভাব দেখি আমার আর বুঝতে বাকি নেই উনি কোনো বিষয়ে প্রচণ্ড রেগে আছেন। রাগ স্পষ্টভাবে বিদ্যমান তার চেহারায়। ওনার ফর্সা গালে একটা লাল রঙা ভাব লক্ষ্য করলাম। কিন্তু উনি আমার রুম থেকে যখন বাইর হয়েছিলেন তখনও তো স্বাভাবিক ছিলেন। আমাকে রায়হানের সাথে কথা বলতে বলে ফোন দিয়ে গেলেন। তাহলে এই অল্প কিছু সময়ের মধ্যে এমন কি ঘটে গেল যে তিনি এত রেগে আছেন? আমার এসব ভাবনার ইতি টেনে উনি আমার কাছে প্রশ্ন ছুড়ে দেন যে আপনার স্বামী কি আপনাকে চিট করেছে জান্নাত? দাদি যা যা বললেন তা কি সত্যি? কি দিয়ে কি ঘটেছে তা আমার আর বুঝতে সময় লাগলো না। আমি দাদিকে যা যা বলেছি তা সবটাই তার মানে দাদি আদিত্যকে বলেছেন। আর এই জন্যই এই সামান্য সময়ের ব্যবধানে আদিত্যের মেজাজ তুঙ্গে উঠে গিয়েছে। আমি কিছু না বলে মূর্তির ন্যায় চুপ করে সাদা নীল টাইলসের দিকে তাকিয়ে রইলাম। লজ্জা মাথা কাটা যাচ্ছে আমার। মনে মনে ভাবছি যদি আদ্রিত এখন বলে বসেন যার জন্য আমাকে সেদিন অপদস্থ করেছিলেন, আমাকে বিয়ে না করে যার সাথে সংসার গড়ে তুলেছিলেন, সে আজকে আপনাকে ছেড়ে দিল, সে মানুষটাকে নিজের করেও রাখতে পারলেন না জান্নাত, ছি ছি, এই ছিল আপনার ভালোবাসা? এই কয়েক বছর যেতে না যেতে শেষ হয়ে গেল। যদি উনি আমাকে এই প্রশ্ন করে বসেন তখন কি উত্তর দেব আমি তার? এই রাতেই যদি বের হয়ে যেতে হয়? কিন্তু উনি আমাকে আজকে দ্বিতীয়বারের মতো অবাক করে দিয়ে বললেন মানুষ কতটা নিকৃষ্ট না হলে আপনার মতো একটা মেয়েকে এভাবে একা ফেলে চলে যায়, তার উপর আপনি অন্তঃসত্ত্বা। আফসোস হচ্ছে আপনার স্বামীর জন্য। এই ভেবে যে সে কত মূল্যবান জিনিস হারিয়ে ফেলল তার জীবন থেকে। সর্বদা ভাবতাম আপনার স্বামী নিশ্চয়ই অনেক ভালো একজন মানুষ, তাই আপনার মতো কাউকে পেয়েছেন, কিন্তু সে এত নীচ। গভীর মনোযোগে তার বলা কথাগুলো শুনছিলাম। উনি বড়ই অদ্ভুত, নইলে অসম্ভব ভালো। 3 বছর আগে আমি তাকে আর তার ভালোবাসাকে তাচ্ছিল্য করেছিলাম। আজকে তিনি আমাকে তাচ্ছিল্য করার সুযোগ পেয়েও আমার হয়ে কথা বললেন। রায়হান আমাকে হারিয়েছে ভেবে রায়হানের জন্য আফসোস প্রকাশ করছেন। মানুষ এতটাও ভালো হয় আমার জানা ছিল না। উনি আবার বললেন আপনার স্বামীর নামটা কি জানো জান্নাত? রায়হান ফেরদৌস। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি এখনই তার অফিসের বসকে ফোন দিয়ে তাকে চাকরি থেকে বরখাস্ত করিয়ে দিতে পারি। উনি যে অফিসে চাকরি করেন কাইন্ডলি অফিসের নামটা বলবেন। ওনার কথা শুনে কেন যেন খুব হাসি পেল। মনে মনে ভাবছি যে বসকে রিকোয়েস্ট করে ওনাকে বরখাস্ত করাবেন উনিই তো সেই বসের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। সেই বসে যে সেই ব্যক্তি যে রায়হানকে কেড়ে নিয়েছেন। এই কথা বলতে চাই না আদ্রিতকে, তাই ভেবেই উত্তর দিলাম। আমি আসলে আদ্রিত, আমি রায়হানকে নিজের যোগ্যতাই শাস্তি দিতে চাই। ওকে ভুল প্রমাণ করতে চাই আমিও যে এই সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারি। আপনার যেটা ভালো মনে হয় সেটা করবেন। এখনই রেস্ট করুন। আর আই এম সো সরি তখন ওইভাবে ফোনটা নিয়ে নেওয়ার জন্য। দাদি থেকে কথাগুলো শুনে মাথাটা গরম হয়ে গিয়েছিল। রিয়েলি ভেরি ভেরি সরি। এইভাবে বলবেন না, আপনার জায়গায় আমি থাকলেও এমনটাই করতাম। ভাগ্যিস ফোনটা নিয়ে নিয়েছিলেন, নইলে আমিও আবেগের বশে এসে বোকার মতো রায়হানকে ফোন দিয়ে ওর সামনে নিজেকে পুনরায় ছোট করতাম। সত্যি আপনি অন্যরকম। আপনার স্থানে যদি অন্য কেউ থাকতো তাহলে নিজের ভাগ্যকে দোষারোপ করতো, কিন্তু আপনি পরিস্থিতিটাকে বুঝে সত্যকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যে আপনাকে অবমাননা করেছে তাকে তার ভুলের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। খুব বেশি খুশি হয়েছি আপনার এমন সিদ্ধান্তে। এখনই রেস্ট নেন। আপনার সাথে আমার একটা বিষয় নিয়ে কথা ছিল। জি বলেন, আমি শুনছি। আসলে আমার পক্ষে এখানে থাকা সম্ভব নয়। আপনি যদি অনুমতি দেন আমি এখান থেকে চলে যেতে চাই। কোথায় যেতে চান আপনি? আমার মামাতো বোনের বাসায়, চাঁদপুরে। আমি জানি দাদিকে বলে লাভ হবে না, তাই আপনাকেই বললাম। আমি আপনার কাছে শুধু ঋণীই নই, অপরাধীও বটে, কারণ আপনাকে অনেক কষ্ট দিয়েছি। এখান থেকে আমি আর আমার ঋণ আর অপরাধবোধ বাড়াতে চাই না। যতদিন না আপনার সন্তান দুনিয়ায় আসছে আপনি পারলে এখানেই থাকেন। আপনি ভাববেন না আমি আপনার উপর দয়া করছি। আমি মানুষ, মনুষ্যত্ব বলে একটা জিনিস আমার মধ্যে আছে, তাই বিপদে আপনাকে চলে যেতে দাও আমার পক্ষে সম্ভব নয়। উপরন্তু আপনার বোন সর্বোচ্চ 1 মাস আপনাকে তার কাছে রাখতে পারে, তারপর মুখের ভাষা না হলে ব্যবহারের দ্বারা আপনাকে তার বাসা থেকে চলে যেতে বলে দেবে। কারণ কেউ তার সংসারে বাড়তে একজনকে রাখবে না। যদি ভেবে থাকেন যে আপনি চাকরি করবেন তাহলে বলে রাখি, যে ডাক্তার আপনাকে দেখতে এসেছিলেন উনি বলেছেন আপনি মাত্রাতিরিক্ত দুর্বল এবং হিমোগ্লোবিনও বেশ কম, তাই আপনি যে কোনো সময় অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই একজন লোক দরকার যে সর্বদা আপনার আশেপাশে থেকে আপনার যত্ন নেবে, খেয়াল রাখবে। আপনি যদি এই বাড়ি থেকে চলে যান, বিপদে পড়েন, সন্তানের কোনো ক্ষতি হয়, আপনি যেমন নিজেকে ক্ষমা করতে পারবেন না আমিও পারবো না। আমি তাই অনুরোধ করছি পারলে এখানেই থাকেন, বাকিটা আপনার ইচ্ছা।
শান্ত গলায় মেঝের দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললেন। এক মুহূর্তের জন্য বিরতি নেননি। আমিও স্থির চাহনিতে তার দিকে তাকিয়ে থেকে কথাগুলো শুনেছি। কি সুন্দর গুছিয়ে বুঝিয়ে কথাগুলো বললেন। আমাকে থাকার জন্য জোর না করলেও বাধ্য করলেন। সন্তানের ভালোর জন্য যে এখানেই থাকতে হবে আমার, তার কথার দ্বারা এই বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে আমার কাছে। আমার মামাতো বোন অনু সত্যি বেশি দিন রাখবেন আমাকে তার কাছে। আর বেশ কিছুদিন পর আমি চাকরিও করতে পারবো না। তার এখানে থাকা ছাড়া সত্যি উপায় নেই আর। আমি অতিরিক্ত কোনো বাক্য ব্যয় না করে তাকে বললাম, যথেষ্ট যুক্তি দিয়ে কথাগুলো বলে সত্যটা এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। বাবু আসার আগ পর্যন্ত এখানেই থাকবো, কিন্তু আমি কোনো ঋণের বোঝা রাখতে চাই না। তাই বাবু হওয়ার পর চাকরি করে আপনার সব ঋণ শোধ করে দেব। পারলে আপনি কালকে আমাকে কিছু চাকরির বই এনে দিবেন। আদিত্য মুস্কে একটা হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, আপনি সত্যি অনেক বুদ্ধিমতী। আবেগটাকে প্রাধান্য না দিয়ে বিবেকের সাহায্য নিয়ে পরিস্থিতি সামাল দেন। আপনার মধ্যে জীবনে সফল হওয়ার যোগ্যতা আর সফল হওয়ার জন্য যে বুদ্ধিমত্তার প্রয়োজন হয়, দুইটিই রয়েছে। চাকরি নিয়ে কোনো চিন্তা করবেন না। আমি কালকে আপনাকে বই এনে দেব। এইসব চিন্তা বাদ দিয়ে ঘুমিয়ে পড়েন। বেশি রাত জাগা উচিত নয়। শুভরাত্রি। কথাগুলো বলে উনি বেরিয়ে গেলেন। আমি মনে মনে ভাবছি, আবার যেন এমন কিছু না হয় যার কারণে উনি রাগান্বিত হয়ে পুনরায় ফিরে আসেন। খুব চিন্তা ছিলাম এই নিয়ে ওনাকে কিভাবে রায়হানের কথাগুলো বলতাম। কিন্তু আল্লাহ আগাগোড়ায় আমাকে বিপদে সাহায্য করেন, ঠিক আজকে যেভাবে সাহায্য করেছেন। আমি গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে উপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে নিলাম। নিজেকে দেখছি আর ভাবছি রায়হানের জন্য কতটাই না পরিবর্তন করেছি নিজেকে। ওর কথায় নিজের লম্বা মাজা ছাড়ানো চুলগুলো লেয়ার কাটে কেটে ধ্বংস করেছি। শর্ট কামিজ আর সালোয়ার ওর পছন্দ নয় বলে সব সময় ফুল হাতার কলার দেওয়া লং কামিজ চুড়িদার পরার অভ্যাস করেছি। কিন্তু আর নয়, আর বদলাবো না নিজেকে। যেমন প্রতিবাদী ছিলাম তেমন প্রতিবাদী হয়ে উঠব। আমাকে নিয়ে বাইরে গেলে রায়হানের নাম কাটা যেত, এই কথার উত্তরস্বরূপ আমাকে ছেড়ে দিয়ে কত বড় ভুল করেছে এটা তাকে বোঝাবো। এর মধ্যে দাদি আসলেন। দাদি এইভাবে মন খারাপ করে দাঁড়িয়ে থাকা দেখে ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, বলেছিলাম না মন একদম খারাপ করবে না। মন খারাপ করছিলাম না দাদি, আফসোস করছিলাম। আফসোস তো করবে সে যে তোমার মূল্য দেয়নি। এখন ঘুমিয়ে পড়ো। একা ঘুমোতে পারবে নাকি আমিও তোমার সাথে ঘুমাবো? না দাদি, পারবো। তাহলে শুয়ে পড়ো, আমি তোমার মাথায় বিলি কেটে দিই। দাদির কথা মতো আমি শুয়ে পড়লাম। দাদিও আমার মাথায় বিলি কেটে দিতে লাগলেন। আমি আস্তে আস্তে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। ঘুমের ঘোরে কাতে শুয়ে নিজের ডান হাত দ্বারা নিজের বাঁ পাশে থাকা ব্যক্তিকে স্পর্শ করার চেষ্টা চালাচ্ছি। বেশ কিছুক্ষণ যাবৎ হাত এই দিক থেকে ওই দিক সরিয়েও সেই ব্যক্তিকে স্পর্শ করতে ব্যর্থ হলাম। তখন অজ্ঞতা নিজের মাথার নিচ থেকে বাম হাত বের করে বাড়িয়ে দিলাম তাকে খোঁজার জন্য। বাম হাত দিয়ে এদিক ওদিক খুঁজেও পেলাম না রায়হানকে। আলসেমিটা আমার উপর ভর করে থাকায় চোখ খুলতে পারছি না। এরই মধ্যে বুঝতে পারলাম কোনো স্থান হতে তীব্র আলো এসে আমার চোখের উপর পড়ছে। উফ, বিরক্তিকর। কিন্তু আমি তো জানালার উল্টো পাশে ঘুমাই, আর জানালা দিয়ে এত তীব্র আলো আসা সম্ভব নয়। তাহলে জলদি করে নিজের চোখ জোড়া খুলে উপরে তাকাই। এই ফ্যান কই গেল? উঠে বসে জানালার দিকে তাকাতেই সব নতুন জিনিসগুলো চোখে পড়তেই এক এক করে সব স্মৃতি চোখের সামনে স্পষ্টভাবে ভেসে ওঠে। স্মৃতিগুলো ডানা ঝাপটাতেই চোখের সামনে সব ঝাপসা হয়ে আসে। নোনা পানির ফোঁটা গাল বেয়ে পড়ল। আমি জলদি করে হাতের উল্টো পিঠ দিয়ে সেই জল মুছিয়ে গায়ের চাদর সরিয়ে উঠে দাঁড়ালাম। ঘড়িতে তাকিয়ে দেখি 8টা 30। আমার এখনও হাই উঠছে, ঘুম ঘুম ভাব কাটেনি। ফ্রেশ হতে হবে, কিন্তু আমার ব্যাগ কই? পুরো রুম খুঁজে কোথাও পেলাম না। এখন জিজ্ঞেস করবো কাকে? এখন না হয় মুখ ধুয়ে নিই। টাওয়াল নেওয়ার জন্য আলমারির সামনে দাঁড়িয়ে আলমারি খুঁজতেই চোখগুলো কোটর থেকে বের হয়ে আসার উপক্রম। আমার সব কাপড় আর জিনিস আলমারিতে খুব সুন্দর পরম যত্ন সহিত রাখা হয়েছে। বেশ ভালোই লাগলো দেখে। নিশ্চয়ই দাদি করেছেন। কাবার থেকে সবার উপরে ড্রেসটা নিয়ে ওয়াশরুমের দিকে গেলাম। জানলার পাশে হাত ভাঁজ করে স্থির চাহনিতে বাইরে চেয়ে রয়েছি। সত্যি বলতে সবার সামনে সত্য মেনে নিলেও মন আমার সত্য মেনে নিতে নারাজ। বাড়ি থাকলে এখন ব্যস্ততার ভিড় আমাকে ঘিরে রাখত। ঘুম থেকে উঠেই রায়হানের নাস্তা বানিয়ে টাই বেঁধে দিয়ে অফিস পাঠানো, ঘরের কাজ, রান্না, রায়হানের খেয়াল রাখা, এত কিছু করতে গিয়ে এই নিজেকেই ভালোবাসতে ভুলে গিয়েছি। আসলে রায়হান এতটাই ভালোবাসতো আমাকে যে আমার আর নিজেকে ভালোবাসার প্রয়োজন পড়েনি। তোমাকে এত বুঝিয়েও কোনো লাভ হলো না। হঠাৎ এমন বাক্য কানে ভেসে আসতেই অজানা কোনো জিনিসের উপর থেকে চোখ সরিয়ে পিছনে তাকালাম। তাকানোর আগে কণ্ঠের সাহায্যে বুঝতে পেরেছি যে দাদি এসেছেন। আমি ঘুরে তাকিয়ে দেখলাম দাদি মুখটা ছোট করে আমার দিকে তাকিয়ে রয়েছেন। আমি আহত দৃষ্টিতে তার দিকে তাকালাম। শুভ সকাল দাদি। আমি কি তোমার প্রত্যুত্তরে সুপ্রভাত বললে মানাবে? আমার কাছে সকালটা শুভ হলেও তোমার কাছে যে এই সকাল মোটেও শুভ নয় তা তোমার চাহনিতে প্রকাশ পাচ্ছে। নাস্তা করে নাও, বেশিক্ষণ খালি পেটে থেকো না। দাদি, আপনি আমাকে যে ব্যক্তিকে ভুলে থাকতে বলছেন, নিজের অজান্তেই যে সে আমার খেয়ালে চলে আসে। 7টা বছর ধরে তার মায়াতে নিজেকে বেঁধে রেখেছি। আয়নার সামনে দাঁড়ালে নিজের মাঝে তাকিয়ে দেখি। আকাশের পানে তাকালেও তার মুখখানে ভেসে ওঠে। কিভাবে ভুলে থাকবো তাকে? কথাগুলো বলতে বলতেই দাদিকে জড়িয়ে কান্না করে দিলাম। দাদিও আমায় শক্ত করে জড়িয়ে ধরলো। আমি তোকে একবার ওকে ভুলতে বলিনি। বলেছি ওর কথা ভেবে মন খারাপ করবি না। ওর কথা ভাববি, কিন্তু ওর কথা ভাবলে তখন তোর মাথায় যেন একটা জিনিসই আসে, সেটা হলো শাস্তি। ওর জন্য যেন তোর মনে আর মায়া না জন্ম নেয়। কিন্তু দাদি, চাইলেও যে ওর জন্য মনের মধ্যে যে মায়া রয়েছে তা ত্যাগ করতে পারছি না। কারণ তোর মনে ওর জন্য যেটা সৃষ্টি হয়েছে সেটা হলো অভিমান, ঘৃণা নয়।
একবার ঘৃণার জন্ম দিলে তোর সব কষ্ট নিমেষেই ওকে শাস্তি দেওয়ার নেশায় পরিণত হবে। যাকে এত বছর ভালোবেসে এসেছি তাকে চাইলেও যে ঘৃণা করতে পারছি না, কারণ তুই ওর ক্ষেত্রে বাইরে থেকে নিজেকে কঠোর দাবি করলেও ভেতরে অনেক দুর্বল। তুই ভাবছিস ভালোবাসার মানুষটাকে কিভাবে শাস্তি দিবি, কিন্তু সে কিন্তু তোর ভালোবাসার মানুষ ছিল কাল অব্দি। আজ সে তোর অপরাধী, শুধু তোর না, তোর বাচ্চারও অপরাধী। দাদি, রায়হান জানে না আমি অন্তঃসত্ত্বা। আমি ওকে বলার আগেই এত কিছু হয়ে গিয়েছে। কি? আমি ভেবেছি ও সব জানে। কালকে বাচ্চার দাবি নিয়ে তোর সামনে দাঁড়ালে তুই কী করবি? কোন অধিকারে দাঁড়াবে দাদি? আমি 9 মাস পেটে রাখবো আমার বাচ্চাকে তার মতো বেইমানকে দেওয়ার জন্য? যে আমার সাথে এভাবে বেইমানি করলো সে যে আমার বাচ্চাকে ভালো রাখবে? আমাকে মেরে ফেললেও এ কথা মানব না। দরকার হলে তার বিরুদ্ধে কেস করে লড়বো, তাও আমার বাবুকে কাউকে দেব না। দেখলি মায়ের ভালোবাসার জোর? বাচ্চার কথা উঠতেই কীভাবে সব ভালোবাসা, সব মায়াকে ভুলে গিয়ে বাচ্চার জন্য সবার সাথে লড়তে নিজেকে প্রস্তুত করে ফেললি। এটাই মায়ের ভালোবাসা। আর এই ভালোবাসার কাছে সব ভালোবাসা হেরে যায়। খুব ভয় করে বাবুকে নিয়ে। মায়ের মন বলে কথা, একটু ভয় তো লাগবেই। এখন আগে খেয়ে নে, চল। দাদি, আদ্রিত চলে গিয়েছেন? না, নাস্তা করছে। নাস্তা করে যাবে। ওহ, চলেন। আমি সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখি আদ্রিত ফোনে কাজ করা নিয়ে ব্যস্ত হয়ে আছেন। নামমাত্র তার সামনে নাস্তার প্লেট রাখা। আমি তার সামনে দাঁড়িয়ে হালকা কাশি দিতে উনি আমার দিকে তাকিয়ে ভূত দেখার মতো চমকে উঠে তড়িঘড়ি করে দাঁড়িয়ে পড়লেন। আমি ওনার এমন কাজে হাসি দিয়ে তার এমন কাজের জবাবে তার উত্তরই তাকে দিয়ে দিলাম। আমি আপনার অফিসের বস নই যে আমাকে দেখে দাঁড়িয়ে যেতে হবে। উনি আমার এমন উত্তরের উত্তরস্বরূপ খুব সুন্দর হাসি দিয়ে বললেন, আমি আপনাকে দেখে নই, আপনার জন্য চেয়ার বের করতে দাঁড়িয়েছি। উনি ওনার কথাটুকু শেষ হওয়া মাত্রই আমার পাশে দাঁড়িয়ে চেয়ার বের করে দিয়ে চোখের ইশারায় বসতে বললেন। আমিও ভদ্র মেয়ের মতো বসে পড়লাম। এবার উনি ওনার আসনে বসতেই আমি বললাম, আমার উপর আপনারা করুণা করেছেন, আমি আপনাদের উপর করুণা করিনি, তাই আমি নিজের কাজ একা করতে পারবো। আদিত্য আদিত্য আমার কথা শুনে কি বলবে হয়তো বা বুঝতে পারলেন না, তাই কিছুক্ষণ চুপ থেকে তারপরে বললেন, আপনার বাসায় যদি আপনার সব থেকে পছন্দের মানুষ বেড়াতে আসে আর আপনি আমাকে যে কথা বললেন সে যদি আপনাকে সেই কথা বলে, আপনার কতটুকু খারাপ লাগবে জান্নাত? আমি মাথা নিচু করে আছি। আমি এখনও তার সব থেকে পছন্দের মানুষ, তার মানে? কিন্তু আমি তো আর বেড়াতে আসিনি। তাহলে কি সারা জীবন থাকবেন আমাদের সাথে? আমি ওনাদেরকে চোখ বড় বড় করে তাকিয়ে বললাম, আমি তো বাবু হলেই চলে যাব। আমার জানা মতে যারা মেহমান তারাই কিছুদিন পর চলে যায়। আমি এক বড় নিঃশ্বাস ফেলে বললাম, আপনার সাথে তর্কে যেতে অসম্ভব। আপনি বেশ ভালোই যুক্তি দিতে পারেন। উনি আবার কিছুটা জোরেই হাসলেন। তারপর আবার ফোনে মন দিলেন। হাসলেন কেন বুঝলাম না। এরই মধ্যে দাদি এসে আমার সামনে বসেন। একজন সার্ভেন্ট এসে খাবার দিয়ে চলে গেলেন। আমি চুপচাপ খাবার খাচ্ছি। দাদি হঠাৎ করে চিল্লিয়ে বললেন, দাদু ভাই, কয়বার বলা লাগে যে খাবারের টেবিলে বসে ফোন চালাবি না? দাদি, আমি তো অফিসের কাজ করছি আর খাচ্ছিও তো। আমি কৌতূহলী ভাব নিয়ে বললাম, কখন খেলেন? কই, আমি তো আপনাকে একগাল খাবারও খেতে দেখলাম না। উনি আমার কথা শুনে বিষম খেলেন। জলদি করে তার দিকে পানির গ্লাসটা এগিয়ে দিলাম। উনি এক ঢোকে সব পানি খেয়ে নিয়ে গ্লাসটা পাশে রেখে দাদিকে বললেন, দাদি, তুমি দেখি ভালোই সঙ্গী পেয়েছো, একদম তোমার ফটোকপি। যা সত্যি তাই তো বললাম। আর খাবার এইভাবে রাখলে খাবার রাগ করবে। খাবারেরও যে রাগ হয় আমার জানা ছিল না। মুরব্বীদের কথা। আর খাবার খাওয়ার সময় বেশি কথা বলাটাও ঠিক না। ভাগ্যিস খাবার খাওয়াটা খারাপ কাজ না, নইলে যে কি হতো। আবার কথা বলে। কেউ আর কিছু বললাম না। খাবার শেষে আদ্রিত যাওয়ার সময় বললেন উনি নাকি সন্ধ্যায় বই নিয়ে আসবেন। আমি শুধু মাথা ঝাঁকালাম। সন্ধ্যায় বসে আছি। সারাদিন বসে বসে ভেবেছি কিভাবে কি করব, কিভাবে সামনে এগোবো। সব ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি যে রায়হানের খুশির জন্য নিজেকে বদলে যে ভুল করেছি সবার আগে সেই ভুল শুধরাবো। স্মার্টনেস বলতে এসব লেয়ার কাটে চুল আর ছোট টাইট ফিটিং পোশাককে বোঝায় না। যদি ছোট পোশাকে মেয়েদের স্মার্ট সুন্দর লাগতো, তাহলে শাড়ি নামক পোশাককে নারী নামক প্রাণীকে দেখে মানুষ তার প্রেমে পড়তো না। সব গল্পে নারীকে শাড়িতে কতটা মানায় তা লেখকদের লেখার ভাষাতে স্পষ্ট। লম্বা চুলের মেয়েদের এত কদরও করতো না। কারো জন্য নিজেকে বদলানো থেকে সেই মানুষটার মানসিকতা বদলানোটাই হলো বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া, যা আমি এত পরে বুঝেছি। এত চিন্তায় মশগুল থাকলে একদিন তো চিন্তাবিদ হয়ে যাবেন। আমি সামনে তাকিয়ে দেখি আদ্রিত গেটে দাঁড়িয়ে। আমি উঠে দাঁড়ালাম না। উনি এসে আমার সামনে একটা ব্যাগ রাখলেন। সো মিস চিন্তাবিদ, আপনার বই। আমি জলদি উঠে ব্যাগ খুলতেই আশ্চর্য সর্বশেষ পর্যায়ে পৌঁছে তৎক্ষণাৎ আবার যেখানে ছিলাম সেখানে ফিরে আসলাম। সবগুলো বই এক এক করে বের করছি আর গুনছি। পুরো 19টা চাকরির বই। এত বই আমি কি করবো আদ্রিত? কি করবেন মানে? পড়বেন। দেখেন, 1.5 বছর আগে মাস্টার শেষ যা পড়েছিলেন সব হজম হয়ে গিয়েছে। আর আমিও হেল্প করবো যথাসম্ভব। এত পড়বো কখন এত বই? দিনে, দুপুরে, বিকেলে, সন্ধ্যায় পড়বেন আর রাতে ঘুমাবেন। কিছু না বলে বইগুলো দেখতে লাগলাম। এভাবে আস্তে আস্তে দিন যেতে যেতে পুরো একটা মাস পার হয়ে গেল। এই 1 মাসে অনেক যত্ন নিয়েছেন আমার আদ্রিত আর দাদি মিলে। কিন্তু রায়হান আমার খোঁজ নেওয়া তো দূরে থাক, আমাকে হয়তোবা ভুল করেও তার চিন্তাতে আনেনি। সে নাকি তার বসের বাড়িতেই থাকে। কথাগুলো সব জেনেছি আমার বান্ধবীর কাছ থেকে। এই 1 মাসে নিজেকে যতটুকু পেরেছি পাল্টানোর চেষ্টা করেছি। চোখে নিচের কালিটা কিছুটা কমেছে, মুখের ফ্যাকাশে ভাবটাও চলে গিয়েছে। এখন আর রায়হানের কথা মাথায় আসলে কষ্ট হয় না। একদম কষ্ট হয় না যে তা নয়, কিন্তু সাথে রাগও হয়। মনের মধ্যে রায়হান নামের মানুষের জন্য ঘৃণার বীজ বুনতে আমি কিছুটা হলেও সফল।
আদ্রিত অনেক সাহায্য করে আমার চাকরির পড়া করতে, যতটুকু পারে সময় দেয়। আমিও নিজের সর্বোচ্চটাই দিই। আজকে সকাল থেকে মনটা কেমন একটা করছে, এক অজানা ভয় কাজ করছে বুকের মধ্যে, কিছুতেই পড়ে মন বসছে না। তার উপর ঘড়ি নষ্ট, বারবার সময় দেখার জন্য টিভি দেখতে হচ্ছে। ওষুধ খেতে হবে তো, না পেরে টিভির রিমোট থেকে ব্যাটারি বের করলাম ঘড়িতে লাগাবো বলে। খাটের পাশে টুলের সব জিনিস খাটের উপর রেখে টুল টেনে দেয়ালের পাশে আনলাম। এই কাজ রোজ করি, পড়ার ভয় নেই। টুলের উপর উঠে ঘড়ি নেওয়ার জন্য উপরের দিকে হাত বাড়ালাম, নাগাল পাচ্ছে না। আমি আবার বেশি লম্বা না, আর টুলটাও বেশি বড় নয়। পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে পায়ের পেছনের দিকটা কিছুটা উপরে যেন হাত যায়, তাই উঠলাম। কিন্তু হঠাৎ করে যে কি দিয়ে কি হলো, বাম পাটাই টান খেলাম, আর নিজেকে সামলাতে পারলাম না। টুল থেকে পা পিছলে গেল, আর হসপিটালের বেডের উপর শুয়ে আছি আমি। হেঁচকি তুলে তুলে কাঁদছি, আর অনবরত চোখের পানি ফেলেই চলেছি। চাইতেও এই চোখের পানি থামানো সম্ভব না। খুব রাগ হচ্ছে নিজের উপর। সকাল থেকে মনের মধ্যে এত ভয় বিরাজ করা সত্ত্বেও কেন যে টুল বেয়ে উঠলাম ঘড়ির ব্যাটারি চেঞ্জ করার জন্য। আদিত্য বারে বার বলছিল যে কোনো কাজে সার্ভেন্ট ডাকতে, সতর্ক করেছিল তাদের বাসায় থাকি, তাদের উপর বোঝা, এসব ফাউল কথা যেন আর মাথায় না আনি। আমি কেন যে তার কোনো কথা শুনলাম না। তখন টুল থেকে পা পিছলে পড়ে যাই। পড়ার সাথে সাথে পেটে ব্যথা অনুভব করার সাথে বুকের মধ্যে একরাশ ভয় এসে জড়ো হয়। দাদি শব্দ পেয়ে জলদি এসে সার্ভেন্টদের সাহায্যে আমাকে হসপিটালে নেন। ভয়ে ব্যথায় আমার অবস্থা ছিল করুণ। ডাক্তার দ্রুত সব পরীক্ষা করান। খুব ভয়ে ছিলাম, বাচ্চাটার কিছু হয়ে গেলে। আমি মনে মনে ভেবে নিয়েছিলাম আমার পক্ষে আর বেঁচে থাকা সম্ভব নয়। ডাক্তার চিকিৎসা শুরু করে। রিপোর্ট এসেছে। ডাক্তার জানালো যে যেহেতু টুলটা উঁচু ছিল না, আর আমিও বেশি একটা উপর থেকে পড়িনি, তাই তেমন কোনো ক্ষতি হয়নি। কিন্তু ভয় পাওয়ার জন্য বাচ্চার উপর একটু ইফেক্ট পড়তে পারে। এই শুনে ভয় আরও বেড়েই চলেছে, যদিও ডাক্তার বলেছেন তেমন কোনো সমস্যা হবে না। আমার শরীর বেশ দুর্বল, আর যেহেতু এত ভয় পেয়েছি তাই কয়দিন হসপিটালে থাকতে হবে। দাদি আমার পাশে বসে আছেন। আমি ভেবেছিলাম তিনি হয়তোবা আমার উপর রাগ করবেন, অনেক বকা দেবেন, কিন্তু উনি আমার পাশে বসে আমার মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে দিচ্ছেন। হঠাৎ করে দাদি বলে উঠলেন, থাকার কাঁদতে হবে না। ডাক্তার তো বলেছেন যে বাচ্চা তেমন কিছু হবে না, আর যা হয় সব আল্লাহর ইচ্ছায়। দাদি অনেক বড় কিছু হয়ে গেলে তখন কি হতো? কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম। যেহেতু কিছু হয়নি, আর এই কথা মুখে এনো না। আর এখন থেকে সাবধানে চলাফেরা করবে, নইলে ভাগ্য সবসময় এমন সহায় হবে না। দাদু ভাইয়ের কথা একটু কানে নিবে। আমি তো বুঝিনি দাদি কিভাবে যে পা পিছল কাটলো। এরই মধ্যে কেউ হুড়মুড়িয়ে কেবিনে ঢুকলেন। আমি আর দাদি সেই দিকে তাকাইতে দেখি আদিত্য। ঘেমে ভিজে যাওয়ার ফলাফল শুরু, পরনে থাকা আকাশি শার্টটাও ভিজে গায়ের সাথে এঁটে আছে। চোখ মুখে একটা আশঙ্কা, ভয় মিশ্রিত ভাবটা আমি প্রথমবার তার দিকে তাকানোতেই আমার নজরে পড়েছে। সাথে এটাও বুঝতে পেরেছি যে তিনি অসম্ভব রেগেও আছেন। সেই দিনের সেই লাল রঙা ভাবটা আজকেও আছে তার চেহারায়। তিনি কিছুটা উঁচু গলায় দাদিকে বললেন, দাদি, জান্নাতের সাথে একান্তে কিছু কথা বলতে চাই। দাদু ভাই শোন, ও এমনি অসুস্থ, তার উপর ভয় পেয়েছে। এখন কিছু বলিস না, সুস্থ হোক। দাদি প্লিজ 5টা মিনিট দাও। হাত মুষ্টিবদ্ধ করে বলল আদিত্য। দাদি আর কিছু না বলে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে চলে গেলেন। আমি চুপচাপ চোখের পানি ফেলাতে লাগলে উনি গর্জে বলে ওঠেন, এই ন্যাকা কান্না একদম কানবেন না। এখন মিথ্যা চোখের জল ফেললে কিছু প্রমাণ করতে চান যে আপনি বাচ্চার অনেক চিন্তা করেন, কেয়ার করেন? আমি ওনার কথায় বেশ অবাক হই। এসব কী ধরনের কথা? আমার বাচ্চাকে নিয়ে অবশ্যই আমি কেয়ার করব, যা হয়েছে ভুলবশত। আপনি কী ধরনের কথা বলছেন আদ্রিত? উঠে বসে বললাম, সঠিক কথা বলছি। আপনাকে যেমন ভেবেছি আপনি মোটেও তেমন না। সেলফিশ আপনি। আপনি আর বাচ্চা যেন সুস্থ থাকেন, তাই আমি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। কিন্তু আপনি আপনার আত্মসম্মানবোধকে প্রাধান্য দিতে গিয়ে, নিজের কাজ নিজে করতে গিয়ে, উফ, আর একটুর জন্য কি যে হয়ে যেত জানেন। আসলে যারা কম বোঝে তাদের তাও কোনো না কোনোভাবে কষ্ট করে হলেও বোঝানো যেত, কিন্তু আপনার মতো বেশি বোঝে যারা, তাদের যতই বোঝায় না কেন তারাই ঠিক। এত জেদ কেন আপনার জান্নাত? ওনার কথাগুলো সব সত্যি। সত্যিই আমি বেশি বুঝি। জেদ, কিন্তু জেদ করে কিছুই করিনি। কাউকে বিরক্ত করতে চাই না বলে এমন করেছি, কিন্তু তাকে এসব বলার সাহস নেই আমার। এরই মধ্যে আদ্রিতের এত রাগারাগি আর চিল্লাচিল্লি শুনে তাড়াতাড়ি একজন নার্স রুমে আসলেন। নার্স কিছু বলার আগে উনি কিছু না বলেই চলে গেলেন। দেখলাম দাদিও গেলেন তার পিছন পিছন। নার্স এসে আমায় বললেন, ঠিক আছেন? জি। কিন্তু বাবু, ডাক্তার তো বলেছে সিরিয়াস কিছু না, তাহলে কেন এত চিন্তা করছেন? মনের মধ্যে ভয় করে যে। আমারও মন চাচ্ছে আপনাকে বকি, কিন্তু আপনার স্বামী যে পরিমাণ বকা দিল তা শুনে তো আমি নিজেই ভয় পেয়েছি। কিন্তু অনেক লাকি আপনি। আপনার স্বামী যেভাবে ছুটে আসলেন, ওনার দেখে মনে হচ্ছিল যেন ওনার নিজেরই কিছু হয়েছে। অনেক বেশি ভালোবাসে আপনাকে আর বাচ্চাকে। আমি কিছু বললাম না। বুঝেছি উনি আদিত্যকে আমার স্বামী ভেবেছেন। ওনাকে কি বলবো যে আদিত্য আমার স্বামী না? স্বামী কেন, ওনার সাথে তো কোনো সম্পর্ক নেই আমার। আমার স্বামী বেমানি করেছে, ডিভোর্স দিয়ে দিয়েছে, তাই উনি আমায় আশ্রয় দিয়েছেন। ওনার প্রথম ভালোবাসা ছিলাম, কিন্তু আমি তার ভালোবাসাকে ফিরিয়ে দিয়েছিলাম। নার্স বললেন, এত ভাববেন না, রাগ করে থাকতে পারবে না, ভেঙে যাবে রাগ। আপনি মেডিসিন নিয়ে রেস্ট নিন। নার্স মেডিসিন নিয়ে চলে গেলেন। এরই মধ্যে দেখি দাদি ফিরে এসেছেন। আজকে 7টা দিন পার হয়ে গেল। এই 7টা দিন আমি এই হাসপাতালের 4 দেয়ালের মাঝেই বন্দী ছিলাম। এখন আর হাসপাতালের এই কক্ষটাকে আমার ভালো লাগে না। নিজেকে এক বদ্ধ পাখি মনে হয়, আর এই কক্ষটাকে একটা সোনার খাঁচা।
সোনার খাঁচা বললাম কারণ কক্ষটা যে কোনো দিক দিয়ে কম তা নয়। আদ্রিত সব থেকে ভালো কক্ষে আমায় রেখেছেন, কিন্তু এখানে সব থাকলেই নেই স্বাধীনতা নামক জিনিসটি। নিজেকে ডাক্তার, নার্স আর দাদির হাতের পুতুল মনে হয়। যেভাবে তারা চায় আমায় ঠিক সেইভাবেই থাকতে হয়। না পারি মন মতো হাঁটাচলা করতে, না পারি জানলার পাশে দাঁড়িয়ে খোলা আকাশটাকে দেখতে। এই জন্য এই সুন্দর কেবিনটা আমার কাছে একটা তুচ্ছ স্থান মাত্র। মন শুধু এই বলেই জ্বালিয়ে মারছে যে কবে ফিরবি বাসায়, কবে আবার নিঃশ্বাস নিবি খোলা বাতাসে। শাস্তি পাচ্ছি আমি নিজের বোকামির জন্য। আদ্রিত ভুলেই গিয়েছেন আমায়। আমাকে একবার দেখা তো দূরে থাক, ফোন পর্যন্ত দেননি দাদির ফোনে। দাদিকে রোজ জিজ্ঞেস করি যে আদ্রিত কি আমার খোঁজ নেন, আমি কেমন আছি ভুল করে হলেও একবার জিজ্ঞেস করেন। দাদি মুখটা কাচুমাচু করে রেখে বলেন উনি নাকি দাদির সাথে প্রয়োজনের বেশি কথাই বলেন না। দাদির উপর রাগ করার কি হলো বুঝি না। খাটের উপর শুয়ে শুয়ে বা হাতের আঙ্গুল দিয়ে চুল নিয়ে খেলা করছি। সারাদিন এই কাজটাই করি, অভ্যাস হয়ে গেছে। এর মধ্যে নার্স আসলেন। এই নার্স মেয়েটা বেশ চটপটে আর ভালো। একটা ছেলের সাথে প্রেম করে, সেই প্রেমিকের কথা আর তাদের প্রেমের কাহিনী রোজ সন্ধ্যায় এসে আমায় বলে। বেশ ভালোই লাগে। কিন্তু আবার হঠাৎ হঠাৎ রায়হানের কথা মাথায় আসতে বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। মেয়েটা এসে আমায় বলল, আমাকে রেখে তো চলে যাচ্ছেন আজকে, আমার তো আপনাকে অনেক মনে পড়বে। আমি তার কথার শুরু থেকে শেষ পর্যন্ত কিছুই বুঝে উঠতে সক্ষম হইনি। অজ্ঞতা জিজ্ঞেস করে বসলাম, কোথায় যাব আমি? আমায় কি অন্য কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হবে? না, ডাক্তার আপনাকে রিলিজ দিয়ে দিয়েছেন আজকে, কিন্তু আপনাকে কড়া ভাষায় বলতে বলেছেন এমন কোনো ভুল বা বোকামি দ্বিতীয়বার যেন আবার না করেন। আর খাওয়া দাওয়া ঘুম সব ঠিকমতো করবেন, কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না। আর শুনেন, মাঝে মাঝে মাথা ঘুরতে পারে আপনার, যেমন হুটহাট দাঁড়ালে বা ঘুম থেকে উঠলে বা এমনিও, তাই সাবধান। আর শরীরে রক্ত হয় এমন খাবার খেতে বলেছে, ভালো না লাগলেও খেতে হবে। রিলিজ দেওয়ার কথা শুনে খুশিতে আমার মনের মধ্যে লাড্ডু ফুটছে। দুর্বল না হলে এখনই লাফ দিয়ে নেমে ওনার সাথে নাচতে শুরু করে দিতাম। কিন্তু উনি আবার বলেন, এত খুশি হয়েন না, বেশি দুর্বল হয়ে পড়লে আবার ভর্তি হতে হবে। সেটা তখন দেখা যাবে। আমাকে এত সুন্দর নিউজটা দেওয়ার জন্য অনেকগুলো ধন্যবাদ, কিন্তু আপনাকে অনেক মনে পড়বে। সে তো আমারও মনে পড়বে। আপনি মাঝে মাঝে না হয় দেখতে যান আমাকে, যে আমি ডাক্তারের কথা ঠিকমতো শুনছি নাকি। তা না হয় যাব। উনি আমার হাতের ক্যানেলা খুলে দিলেন। খুলে দেওয়ার সাথে সাথে সামান্য রক্ত বেরিয়ে আসে। উনি তুলো দিয়ে রক্ত মুছে সেই স্থানটা আস্তে কিছুক্ষণ চেপে ধরে রাখেন। কিছুটা ব্যথা লাগলেও একটু পর রক্ত বন্ধ হয়ে আসে। উনি একটা লিকোপ্লাস্ট লাগিয়ে দিলেন। দাদি কোথায় জানেন? হসপিটালের বিল দিতে গিয়েছেন। আচ্ছা, আপনার তো নার্স মেয়েটার নামটাই বললাম না। মেয়েটার নাম জ্যোৎস্না। জ্যোৎস্না আমার সাথে কথা বলছে আর তার কাজ করছে। আমার পক্ষে আর শুয়ে থাকা সম্ভব না, তাই আমি উঠে দাঁড়ালাম। কিন্তু জ্যোৎস্নার কথা সত্যি প্রমাণ করতে আমার মাথাটা সত্যি চক্কর দিয়ে উঠল। আমি তাড়াতাড়ি বিছানায় বসে পড়ি। তখনই কেউ দরজার কাছ থেকে বলে ওঠে, আরে আরে আরে, কি করছেনটা কি? নার্স এতক্ষণ ধরে বোঝালো, তাও কোনো কথা আপনার কানে গেল না? আমি আমার কল্পনাতেও আনিনি যে আমি হাসপাতালে আদ্রিতকে দেখব। আমার তো এমন অবস্থা যেন আমি অমাবস্যার রাতে চাঁদ দেখে ফেলেছি। আমি কি এই দিন দুপুরে জেগে জেগে স্বপ্ন দেখছি? বুঝে উঠতে পারছি না। এবার আদ্রিত এসে আমার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, আরে আপনি কি ঠিক আছেন? আমি তাও তাকিয়ে আছি। আদ্রিত দাঁড়িয়ে আমার সামনেই, ভাবতেই কেমন যেন লাগছে। এবার জ্যোৎস্না এসে ঝাঁকিয়ে বলল, আরে উনি কিছু জিজ্ঞেস করছেন, কই হারালেন আপনি? আমার এবার হুঁশ আসলো। আমি বললাম, আপনি এখানে কখন এলেন আবার? আরে উনি তো রোজ এখানে এসে দরজার বাইরে দাঁড়িয়ে থাকেন। আমি এবার ওনার দিকে চোখ বড় বড় করে তাকালাম। বললাম, কি আপনি লুকিয়ে লুকিয়ে আমাকে দেখতে আসতেন? আমি আদিত্যের দিকে তাকিয়ে দেখি এক হাত পকেটে রেখে মুখটা উপরের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে। কোনো কথা নাই আর তার মুখে। তার মানে আমাকে এতদিন দাদি মিথ্যা বলেছেন নিশ্চয়ই এই লোকের কথায়। বাট আদিত্য রেগে নেই ভাবতে কেমন যেন ভালো লাগা কাজ করছে। আমি বেজায় খুশি। খুশি হলে আবার আমার মাথার কোনো ঠিক থাকে না। হুট করে উঠে দাঁড়িয়ে টুস করে আদিত্যকে জড়িয়ে ধরলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমার উপর রাগ না করে থাকার জন্য। উনি তো জমে বরফ হয়ে গিয়েছেন। আকস্মিক আমার এমন কাজে উনি নড়াচড়া বন্ধ করে দিয়ে স্ট্যাচু অব লিবার্টিতে পরিণত হয়ে দাঁড়িয়ে আছেন। জ্যোৎস্না তাড়াতাড়ি করে কাশি দেয়। এতে করে খুশি আর ঘোরের গ্রহ থেকে আমি আবার আমার বাসস্থান পৃথিবী নামক গ্রহের এশিয়া নামক মহাদেশের মধ্যে দেশ বাংলাদেশে ঢাকায় যে হসপিটালে ছিলাম সেখানে পৌঁছে আদিত্যকে ছেড়ে দিয়ে মাথা নিচু করে বেড ঘেঁষে দাঁড়ালাম। আদিত্য অফিসে যাচ্ছি বলে চলে গেলেন। লজ্জা, নাক, মাথা, চুল, নখ সব কাটা যাচ্ছে। কি করলাম আমি? এই জন্যই বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কিন্তু সর্বদা অঘটন ঘটানোর পরই এই প্রবাদ বাক্য আমার মনে পড়ে। তাকিয়ে দেখি রিমি হাসছে। আমি আবার চুপচাপ বসে পড়লাম নিজের রুমে। আদিত্যরা যে রুমে থাকতে দিয়েছে সেই রুমে খাটের উপর বসে বসে অতীতের বিচরণে নিজেকে ব্যস্ত করে ফেলেছি। আগে একদিন আমায় না দেখলে রাহেনে নাকি রাতে ঠিকমতো ঘুম হতো না। আমি ঘুমিয়ে যাওয়ার পর সে আমার দিকে তাকিয়েই থাকতো। ঘুমের মধ্যে যার কিছুটা আভাস আমি পেতাম। কিন্তু এখন আমি নেই বলে হয়তোবা তার ঘুমটা ভালো হয়। সে এখন কই থাকে, কি করে, খুব জানতে চায়। কিন্তু তখনই মন বলে ওঠে, সে যেখানেই থাকবে ভালো থাকবে। বাসা থেকে তোকে বের করে দেওয়া হয়েছিল তাকে না? তার কথা স্মরণে এনে নিজেকে নিজের কাছে অপমান করাটা নেহাত বোকামি। তাই আমি এসব চিন্তাকে মন থেকে বাদ দিলাম। আজকে যে কাজ করেছি তারপর কিভাবে যাব আদিত্যের সামনে? যাব, কিন্তু কথা বলবো না। রাতে আমি ভাগ্যক্রমে বেঁচে গিয়েছি। দাদি এসে খাবার দিয়ে গিয়েছেন, তাই আর আমার রুম থেকে বের হওয়া লাগেনি। এখন রাত 1:56, কিন্তু আমার চোখে ঘুম নামক কোনো কিছুই নেই। অস্বস্তি লাগছে আদিত্যের সাথে সব মিটমাট না করা পর্যন্ত। তাকে বলতে হবে যে আমি মানুষটাই এমন।
জানালার পাশে দাঁড়িয়ে পর্দাগুলোকে আমার থেকে দূরে সরিয়ে দিলাম। শান্তি লাগছে না তাও। আমার রুমের সাথে কোনো বেলকনি নেই, কিন্তু আলাদা খোলা একটা বেলকনি আছে এই বাড়িতে। এই রাতে কেউ জেগেও নেই। আমি তাই রুমের দরজাটা আস্তে করে খুললাম। খুলে ধীর পায়ে বেলকনির দিকে এগুচ্ছি। এমনভাবে পা ফেলছি মনে হচ্ছে আর একটু জোরে পা ফেললে ফ্লোর যেন ব্যথা পাবে। আজিতের রুমের গেট বন্ধ। বেলকনির কাছে এসে দেখি দরজা দেওয়া। দে তো দে, উপরে ছিটকানি দিয়ে রেখে দিয়েছে। হাত বাড়ালাম, সেম প্রবলেম, নাগাল পাই না। কিন্তু এবার স্বপ্নেও দূর দূর উঁচু হয়ে দরজা খোলার কথা ভাবাও পাপ। তাই আর চেষ্টা বাদ দিয়ে যেই ঘুরবো সেই দেখি পেছন থেকে হাত এসে দরজা ছিটকানি খুলে দিল। আমি জলদি করে তাকিয়ে দেখি সাদা পাঞ্জাবি, চোখের চশমা পরিহিত আদ্রিত দাঁড়িয়ে। মন যাচ্ছে দৌড়ে পালাতে, কিন্তু পা দয়কে যেন ফ্লোর নিজের সাথে আঠা দিয়ে নিজের সাথে এঁটে রেখেছে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে ওনাকে বললাম, আপনি এখনো ঘুমননি? আপনি এত রাতে এখানে? রুমের মধ্যে অস্বস্তি লাগছিল নিশ্চয়ই? গেট খুলতে খুলতে বলল আদৃত্য, জি, আসলে আমি প্রকৃতি প্রেমী। রুমের মধ্যে বা বদ্ধ স্থানে থাকতে পারি না। উনি আমাকে ইশারায় বেলকনিতে যেতে বললেন। আমিও পা বাড়ালাম, উনিও পা বাড়ালেন। আমি রেলিংয়ের সাথে ঘেঁষে দাঁড়ালে উনি বলে উঠলেন, আরে আরে, সরে এসে দাঁড়ান। আপনার দেখি বুদ্ধি বাচ্চাদের মতো। এই বুদ্ধি নিয়ে একা থাকবেন কিভাবে? আমার যথেষ্ট বুদ্ধি, বুঝেছেন? বুদ্ধি বলতে বোঝাই আইকিউ। আর বেশিরভাগ সবার আইকিউ একই, কিন্তু শুধু বুদ্ধি থাকলেই হয় না, কখন কিভাবে কাজে লাগাতে হবে সেটা জানতে হয়। সঠিক সময় বুদ্ধি খাটিয়ে সঠিক ডিসিশন নিতে হয়, যেটা সবাই পারে না। যারা পারে তারাই সফল হয়। এই লোক এত কিছু কিভাবে বলে? আপনি যে আমার চিন্তাবিদ বলেছিলেন, কিন্তু আমার তো মনে হয় আপনি একজন চিন্তাবিদ। কত সুন্দর সুন্দর উত্তর দেন। চিন্তা থেকে না, অভিজ্ঞতা থেকে বললাম। কেমন অভিজ্ঞতা জানতে পারি? দেখুন, আমি আর আমার দুই বন্ধু একসাথে বিজনেস স্টার্ট করি। এর মধ্যে একজন জানেন সাকসেসই হয়নি। সে এখন চাকরি করে। সে ব্যর্থ ছিল কারণ সে বুদ্ধিকে কাজে লাগাতে পারেনি। আমি সাকসেসফুল, বাট তৃতীয়জন আমার থেকেও বেশি বুদ্ধিকে কাজে লাগাতে জানে। বুঝেছেন আমার কথা? হ্যাঁ, কথা একদম ঠিক। আচ্ছা, আপনার কি মনে হয় আমি কি আমার বুদ্ধিকে কাজে লাগাতে পারি? না, আপনার বুদ্ধিকে আপনি কাজে লাগাতে পারেন না। কিভাবে বুঝলেন? দেখেন, আপনি যদি বুদ্ধি খাটিয়ে ভাবতেন তাহলে আপনি রায়হানের থেকেও বেশি ভালো কিছু করতে চাইতেন। কিন্তু আপনি চান চাকরি করতে। কিন্তু চাকরি যদি বেশি ভালো মানের না হয় তাহলে তাহলে কি রায়হান আপনার যোগ্যতা বুঝবে? না, বুঝবে না। আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে, আরও বুদ্ধি দিয়ে ভাবতে হবে। আপনার তো অনেক বুদ্ধি, আপনিই বলে দেন। রায়হানকে যোগ্যতা প্রমাণ করতে আপনার বিশেষ কোনো গুণ আপনার অনেক সাহায্য করতে পারে। যেমন, এটা আমি কিভাবে বলবো? আপনিও খুঁজে নিয়েন আপনার গুণ। আর একটা কথা কি, আমাকে আজকে যেভাবে জড়িয়ে ধরলেন, খুশিতে অন্য কাউকে আর জড়িয়ে ধরবেন না। আপনি যে অনেক আবেগী হয়ে পড়েন মাঝে মাঝে, খুশিতে সেই বুঝে ফেলবে। আমি ওনার কথা শুনে চোখ বড় বড় করে তাকালাম ওনার দিকে। আসলে আপনি তখন সেটা খুশিতে করেছেন। এতে লজ্জা পাওয়ার তেমন কিছু নেই। আমিও দাদিকে জড়িয়ে ধরি বেশি খুশি হলে। আপনি আর দাদি তো এক হলেন না আর। সে কথাই তো বোঝালাম, সবাই এক না, তাই সবাইকে জড়িয়ে ধরবেন না, হতো সে। আসলে অভ্যাস নামক জিনিসটা অনেক খারাপ। একদম কোনো কিছুর অভ্যস্ত হয়ে পড়লে আর তো সহজে ছাড়ানো যায় না। আমার জন্য খুশির কারণ ছিল রায়হান। যখনই খুশির খবর শুনতাম ওর থেকে সাথে সাথে জড়িয়ে ধরতাম। তাই আর কি, যদি এমন হয় অভ্যাসকে ভুলতে হবে, কঠিন কিন্তু অসম্ভব না। অভ্যাসকে ভুলতে নতুন অভ্যাস গড়ে তুলুন। নতুন অভ্যাসের ভিড়ে পুরনো অভ্যাসগুলোর কোনো অস্তিত্বই থাকবে না। নতুন কি অভ্যাস গড়ে তুলব? একটা গুণকে না হয় অভ্যাস বানিয়ে নেন। মানে, যেমন ধরেন, যদি ভালো গান গাইতে পারেন গান গাওয়ার অভ্যাস করেন, যদি ভালো ছবি আঁকতে পারেন ছবি আঁকার অভ্যাস করেন, নইলে কবিতা লেখার কোনোটাই পারি না। আপনি কিন্তু অনেক ভালো ডিজাইন বানাতে পারেন। ভার্সিটিতে একটা অনুষ্ঠানের ফ্যাশন শোতে আপনার ডিজাইন করা নীল একটি শাড়ি ফার্স্ট প্রাইজ পেয়েছিল। আমি ওনার কথা শুনে থ মেরে দাঁড়িয়ে রইলাম। এই কমপক্ষে হলো 4 কি 4.5 বছর আগের কথা। আমার নিজেরই মনে নেই। তার থেকে বড় কথা, তিনি আমায় তখন থেকে চিনতেন। আপনি কিভাবে জানলেন? যেদিন প্রস্তাব নিয়ে গিয়েছিলাম আপনার বাবা বেশ গর্ব করে বলেছিলেন। মনে হয়েছিল আপনি না জানা পুরস্কার উনি পেয়েছেন। কথাটা শুনে বুকের মধ্যে কিছু একটা থমকে গেল। শূন্যতা জড়ো হতে আরম্ভ করেছে হৃদয়ে। বাবা আমায় কতই না ভালোবাসতো, আর আমি এই রায়হানের জন্য তাদের কষ্ট দিয়েছিলাম। কিন্তু রায়হানও কি করলো? আমি পেয়েছি পাপের শাস্তি। এবার রায়হানের সময় শাস্তি পাওয়ার। এখন অনুশোচনা বোধ করে যাদেরকে হারিয়েছেন তাদের আর পাবেন না ফিরে। পেলেও যেতাম না তাদের সামনে, অত সাহস নেই আমার। আপনার তাদের সামনে যাওয়ার আগেই তারা আপনার সামনে এসে ঢাল হয়ে দাঁড়াতো। তারা আপনার বাবা মা ছিলেন। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, এটাই তো ভাগ্যের দুর্ভাগ্য ছিল যে তারা আমার বাবা মা ছিলেন। আমি রুমে যাচ্ছি, আপনিও পারলে ঘুমিয়ে পড়েন বলে রুমে চলে আসলাম। নইলে আমার চোখের জল আর মনের বারণ না শুনে আমার অবাধ্য হয়ে আজিতের সামনে ঝরে পড়বে, আর আমি তা চাই না। রুমে ঢুকিয়ে গেট লাগিয়ে বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে দিলাম। আমার আর আমার কষ্ট এ দেয়ালেরাই জানুক। পেন্সিলটা কানে গুজে নিয়ে বাঁ হাত দিয়ে গাল ধরে ডান হাতে ল্যাপটপে কাজ করছি। আদিত্যকে সেই দিন বলেছিলাম আমি ডিজাইন করতে বেশ পছন্দ করি, এটাকে প্রফেশন করতে পারলে হতো। বলে রুমে আসার আগেই সে একজন নামকরা ডিজাইনারকে ফোন দিয়ে বসেন। সেই ডিজাইনার আবার আমাকে বলেছেন দুটো শাড়ি ডিজাইন করতে, 2টা পার্টির জন্য। যদি ডিজাইন করা শাড়ি পছন্দ হয় আমার সাথে, তারা নাকি কাজ করবে। ব্যাস, তারপর থেকে আদিত্য শুরু এই ল্যাপটপ, ট্যাব, কলম, পেন্সিল, মানে যা যেখানে আছে পারলে সবই এনে দিয়েছেন। আমিও তার আগ্রহ আর ইচ্ছা দেখে রাজি। 3 দিন ধরে বহুত ভেবে একটা শাড়ি ডিজাইন করেছি, ব্ল্যাক জর্জেট শাড়ি।
শাড়ির উপরে গোলাপ করা ব্ল্যাক কাপড় দিয়ে, তার উপরে স্টোন। স্টোন তো না, যেন ডায়মন্ড। পুরো শাড়ির মধ্যে ছড়ানো গোলাপ হলেও পাটটাতে পরপর গোলাপ। আর একটা নিয়ে এখনো ভেবেই চলেছি। কালার হিসেবে সবুজ পছন্দ করেছি। সবুজ কাতান হবে, কিন্তু কুচিটা হবে সোনালী রঙের। এটা ল্যাপটপে করেছি। আমি এই যুগেরই মেয়ে, ল্যাপটপ ফোন পারি ব্যবহার করতে। প্রথম প্রথম যদিও প্রবলেম হতো, কিন্তু আদ্রিত সাহায্য করেছে, বুঝিয়ে দিয়েছে ল্যাপটপ থেকে ডিজাইন তাদের ইমেল করতে হবে, তাদের পছন্দ হলে তারা বানাতে দেবে, দেখি কি হয়। এখন কেন জানি না মাঝে মাঝে মন প্রশ্ন করে, সেদিন আদ্রিতের সাথে বিয়ে হলে আমার আজ কতই না সুন্দর হতো জীবন। কিন্তু মস্তিষ্ক বলে আজকে রাহান এমনটা করেছে বলে তোর এটা মনে হয়, তুই কখনো খুশি হতে পারতিস না। আবার মন বলে, যে বন্ধু হিসেবে এত যত্ন নেয় সে জীবনসঙ্গী হিসেবে কতই না ভালোবাসতো। কিন্তু এটা ভেবে খারাপ লাগে যে লোকটা সামনে এগোচ্ছেন না, নিজের জন্য কাউকে পছন্দ করে বিয়ে করছেন না। আমাকে তো চাইলেও সে আর পাবে না, তাহলে কেন মিথ্যা আসার জন্য নিজের জীবনকে বিলীন করে দেওয়া? ভালোবাসা বড্ড পোড়ায়। ইস, যদি রায়হানের সাথে কখনো দেখাটাই না হতো। ভাগ্য জিনিসটা বড্ড খারাপ আমার। সত্যিকারের ভালো মানুষটাকে মিথ্যে ভালোবাসার জন্য চিনতে পারিনি। কিন্তু আজ আফসোস ছাড়া আর কিছুই করার নেই আমার। আজকে তারা ডিজাইন কেমন হয়েছে জানাবে। আদ্রিতের আমার পছন্দ করা শাড়ি বেশ ভালো লেগেছে, কিন্তু আমি এতে আশ্চর্য নই। আমি সিম্পল সাদা শাড়ি ডিজাইন করলেও তার পছন্দ হতো, কিন্তু দাদিও বলেছে শাড়ি দুটো বেশ সুন্দর। আমার মন মানে না, পছন্দ হলে হলো, আর না হলে আবার চেষ্টা করব। একবারই যে সফলতা আসবে তা নয়, সফলতা আসার একটা সুনির্দিষ্ট সময় আছে, যেটা উপরাল্লাহ ঠিক করে দিয়েছেন। আমার ক্ষেত্রেও সেই সময় এই আসবে সফলতা। কবিও তো বলেছেন, একবার না পারলে শতবার দেখতে, আর শতবার দেখলে বারেবার তো হারবো না। আর জীবনে একেবারে সব পেলে সেটার মূল্যও কমে যায়। আমার কপাল ভালো, আমি প্রথমবারই সার্থক। আমার শাড়ি ডিজাইনার কোম্পানির ওনার আর যাদের জন্য ডিজাইন করেছিলাম দুজনেরই বেশ পছন্দ হয়েছে। উভয়ের আমার সাথে কাজ করতে চান। শাড়ি দেওয়ার জন্য আমাকে নাকি টাকাও দেওয়া হবে, ভাবতেই খুশি লাগছে। সেই টাকা আদ্রিতকে দিয়ে ঋণ কমাবো। উফ, একটু হলেও শান্তি লাগবে। আদ্রিত আমার পাশে দাঁড়িয়ে, খবরটা পাওয়া মাত্রই হাসি দিয়ে তার দিকে তাকালাম, কিন্তু আদ্রিত আমার তাকানো দেখে দাদির পাশে সরে গেলেন। প্রথমে না বুঝলেও পরে বুঝেছি যে তাকে যেন আগের দিনের মতো খুশিতে জড়িয়ে না ধরি, তাই সরে গেলেন। উফ, এই অভ্যাসটা অসহ্যকর। কিরে জান্নাত, কই হারালে? এত খুশির দিন তোমার জন্য আজকে? না দাদি, হারেনি, কিছু ভাবছিলাম। কিন্তু কি ভাবছিলে মনে নেই? মনে আছে কিন্তু বলা যাবে না, মনে মনে বললাম। থাক, মনে করা লাগবেও না। আমি ডেকোরেশনের লোকদের ফোন দিয়ে আসি। কেন? কার বিয়ে? কবে বিয়ে? কার সাথেই বা বিয়ে? ও মা, আমাকে যে বললেনও না। কৌতূহল সমেত জিজ্ঞেস করলাম, শুধু বিয়ের আয়োজনের জন্যই কি ডাকা হয় নাকি ডেকোরেশনের লোকজনকে? আপনার সাকসেস পার্টি আজকে সন্ধ্যায়। কি? কিসের সাকসেস? ও মা, এর জন্য কেউ পার্টি দেয়? না না, লাগবে না। আমি আপনার কাজে বাধা দিই? না, আপনিও দেবেন না বাধা। বলেই ফোন কানে ধরে চলে গেল। আমি আর কি বলবো, দাদিও একমত। আমিও রুমে এসে রুমের গেট লাগিয়ে শাড়ি দুটো দেখতে লাগলাম। এত ভালো হলো কেমনে? কতদিন পর ডিজাইন করলাম। যাক, ভালো হলেই ভালো। এরপর আরও অর্ডার দেবে নাকি? কিছুক্ষণ পর রুম থেকে বের হয়ে দেখি বেশ কয়েকজন ডেকোরেশনের লোক এসেছে। সবাই যার যার কাজে ব্যস্ত, কেউ নির্দেশনা দিতে ব্যস্ত, কেউ বা সেই নির্দেশনা মানতে ব্যস্ত। লাল সাদা গোলাপি গোলাপ দিয়ে লেখালেখির কাজ চলে, আর নীল সাদা কাগজের ফুল দিয়ে সাজানো হচ্ছে। বাহ, সবকিছু কি সুন্দর! ইস, যদি রায়হান থাকতো, সে দেখে কি আদৌ আফসোস করতো? কিন্তু সে তো নাকি বিয়ে করে দেশের বাইরে গিয়েছে হানিমুনে। সে এসবের কিছুই কি জানতে পারবে? এসব ভাবতে ভাবতে দেখি আদিত্য নিচ থেকে বলে উঠলেন, ফুলের রং কি পছন্দ হয়েছে? চাইলে অন্য রং আনাতে পারি। জি, খুব সুন্দর রঙগুলোর কম্বিনেশন। দেখলাম একটা জায়গায় খুব সুন্দর করে চারপাশে সাদা গোলাপি গোলাপ দিয়ে মাঝে কিছু জায়গা ফাঁকা, সেখানে কিছু লিখবে। আমি তাকিয়ে রয়েছি, কিন্তু দুইজন লোকের জন্যও দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পরে তারা সরে গেলে দেখলাম লাল গোলাপ দ্বারা লেখা, কনগ্রাচুলেশন জান্নাত। লেখাটা দেখি এক অজানা ভালো লাগা মনে সায় দিল। খুব সুন্দর করে লেখা। আমি আদিত্যের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিলাম। আমার বাঁকা হাসির জবাবে সেও টেটি স্মেল দিলেন। আমি হাসতে হাসতে রুমের দিকে পা বাড়ালাম।